মোনা, আমি হসপিটালে। প্রিয়ম অসুস্থ, পরে কথা বলছি। মোনার অন্তর্দেশ যেন বিকট শব্দে বজ্র পড়ল। ঠোঁটগুলো ভূমিকম্পের মতো কাঁপছে। এই মর্মান্তিক যন্ত্রণা খানিকের জন্য কাটিয়ে ওঠে মোনা ত্রাসিত হয়ে অস্থির গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে খালা, কোন হসপিটালে? প্রশ্নটা করার পর ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। মোনা কয়েক মুহূর্ত উত্তরের অপেক্ষায় থাকে। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখে লিলি বেগম ফোন কেটে দিয়েছে। মোনা অস্থির হয়ে ওঠে, আবার ডায়াল করে লিলি বেগমের নম্বরে। ফোন তুলছে না এখন আর। মোনার কপাল বেয়ে নয়না বাড়ি টপ টপ করে পড়ছে। বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। প্রিয়মকে হারানোর শঙ্কায় মোনা কেমন দিশেহারা হয়ে যায়। কয়েক মুহূর্ত পর চোখের পানি বন্ধ হয়ে যায়। বুকের ভিতর ভারী একটা কষ্ট যেন চাপা পড়েছে। বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। কষ্টের মহা তরঙ্গ বয়ে যাচ্ছে, অথচ কাঁদতে পারছে না। সারাদিন পর সন্ধ্যাবেলায় আবার ফোন ব্যাক করে লিলি বেগম। কাঙ্ক্ষিত ফোন পেয়ে মোনা একটু স্বস্তি পেল। লিলি বেগমের গলায় বিষণ্ণতা। নিস্তেজ কণ্ঠে বলল, ফোন দিয়েছিলি? মোনার অধীর গলায় আশঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো। খালা, প্রিয়ম ভাইয়ের কি হয়েছে? কবে থেকে অসুস্থ? ছোটবেলা থেকেই প্রিয়মের হার্টে প্রবলেম। এর আগেও কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিল। 2-3 ধরে অসুস্থ। অফিসে বসে অসুস্থ হয়ে পড়ে। অফিস থেকে আমাদের ইনফর্ম করেছে। মোনা খুব কষ্ট করে দীর্ঘ নিঃশ্বাস চাপিয়ে জিজ্ঞেস করলো, এখন সুস্থ? হসপিটালের লোকেশনটা আমায় একটু মেসেজ করে দাও। আমি অফিস থেকে বের হব এখন। একবার না হয় হসপিটালে গিয়ে দেখে আসি। লিলি বেগমের কণ্ঠে দুশ্চিন্তা। পরিশ্রান্ত হয়ে গেছে যেন। বলে, ডাক্তার বলল বেশ কয়েকদিন লাগবে। আচ্ছা, দিচ্ছি। লিলি বেগমের কথা বলার তীব্র অনিচ্ছা বুঝতে পেরে মোনা ফোনটা রেখে দিল। হসপিটালে নিশ্চয়ই হাবিব সাহেব আছে। মোনার এত উদ্বিগ্নতা দেখে লিলি বেগম কি মনে করলো তা নিয়ে মোনার ভাবতে ইচ্ছে হচ্ছে না। কিন্তু হাবিব সাহেবের মুখোমুখি হওয়া এমনটা দ্বিতীয়বার চায়নি মোনা। মোনার সকল দ্বিধা দ্বন্দ্ব প্রিয়মকে দেখার তীব্র আকাঙ্ক্ষার কাছে হেরে গেল। মোনা চাই প্রিয়ম মুহূর্তেই সেরে উঠুক। সবকিছু যেভাবে চলতে ছিল চলুক। মোনার বিবস্ব মনে প্রিয়ম কতটা অস্তিত্ব বিস্তার করেছে তা মোনা এখন উপলব্ধি করতে পারছে। মোনা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। কি বিধ্বস্ত রূপ ধারণ করেছে চেহারা। মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন রোগী। মোনা দ্রুত ওয়াশরুমে ঢুকে নাক মুখে বেশি করে পানি ছিটায়। 5 মিনিটেই রেডি হয়ে যায়। ওতলা হয়ে বলে, নিশান চল, একটু হসপিটালে যাব। নিশান মাথা নাড়িয়ে না বলে। মোনা ভ্রুকুচকে তাকিয়ে বলে, যাবি না মানে? তোর একা ভয় করবে না? নিশান আবারও মাথা নাড়িয়ে না বলে। নিশানের এমন আচরণে মোনা অবাক না হয়ে পারে না। মোনা কথা না বাড়িয়ে দরজা বাইরে থেকে লক করে বের হয়ে যায়। বাসার কাছে কোনো ট্যাক্সি দেখছে না, অথচ অন্য সব সময় ট্যাক্সির অভাব থাকে না। মোনা কয়েক মিনিট হাঁটে। এর ভিতর একটা গাড়ি এসে মোনার পাশে থামে। মোনা আনমোনা হয়েছিল। হঠাৎ গাড়ির শব্দে ধরপড়িয়ে উঠল। গাড়ি ভিতর থেকে জ্যাক উকি দিয়ে বলল, আরে মোনালিসা, এভাবে হাঁটছেন কেন? আর যাচ্ছেন কোথায় আপনি? মোনা জ্যাকের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো। ঠোঁটে ফিকা হাসি ফুটিয়ে বলল, হসপিটালে যাচ্ছি, আমার কাজিন অসুস্থ। ওকে, গাড়িতে উঠুন, পৌঁছে দেই আপনাকে। মোনা গাড়িতে উঠে জ্যাক একটার পর একটা কথা জিজ্ঞেস করেই যাচ্ছে। মোনা মাঝে মাঝে উত্তর দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। হসপিটালের সামনে গাড়ি থামানোর পর জ্যাকও নামলো গাড়ি থেকে। মোনা জিজ্ঞাসু চোখে তাকায়। জ্যাক বলে, আপনার কাজিনকে দেখে আসি একটু। মোনা চাচ্ছে না জ্যাক মোনার সাথে যাক। লিলি বেগম জ্যাক আর মোনার সম্পর্কটা সরু চোখে দেখে। তাছাড়া হাবিব সাহেব রয়েছে, কিন্তু জ্যাককে না করতে পারল না। গ্রীষ্মের খরতাপে তৃষ্ণার্ত পথিকের মতো মোনার চোখ দুটিতেও
প্রিয়মকে দেখার পিপাসা। জ্যাকের পিছু পিছু গেল মোনা। প্রিয়মের কেবিনের সামনে গিয়ে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। মোনার তৃষ্ণার্ত চোখ দুটি সর্বপ্রথম দেখে প্রিয়ম শুয়ে আছে, পাশে বিভা বসে আছে, লিলি বেগমও আছে, হাবিব সাহেব নেই। সহ্য হচ্ছে না বিভাকে কিছুতেই। মোনার সাথে জ্যাককে দেখে লিলি বেগমের টনক নড়ল। বিভাও সরু চোখে তাকাচ্ছে। প্রিয়মের চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, অবসাদগ্রস্ত চেহারা। প্রিয়মের এমন অবস্থা মোনাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। মোনার চোখ ভিজে ওঠে। এখানে কান্না কিছুতেই উচিত হবে না। কান্না চাপানোর যুদ্ধে ব্যস্ত হয়ে যায় মোনা। ডাক্তার কি বলেছে খালা? সুস্থ হতে কতদিন লাগবে? লিলি বেগম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে। জানি না রে। লিলি বেগমের এই দীর্ঘ নিঃশ্বাস মোনার কষ্ট আরো বাড়িয়ে দিল। জ্যাক নীরব দর্শকের মতো দাঁড়িয়ে আছে। মোনা প্রিয়মের পাশে বসলো। প্রিয়মের পাশে বসতেই প্রিয়ম মোনার হাত চেপে ধরল। মোনার ভেবেছে প্রিয়ম ঘুমাচ্ছে। মোনা চমকে গেল। হাত ছাড়িয়ে প্রিয়মের পাশে থেকে উঠে দাঁড়ালো। মোনা চায় না লিলি বেগম বা বিভা কারো সন্দেহ বাড়ুক। প্রিয়ম পাশে বসতে ইচ্ছে করছে, অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে মোনার। প্রিয়মের হাত ধরে ভরসা দিতে ইচ্ছে করছে। কান্না আর আটকে রাখতে পারছে না মোনা। ভিতরে রুদ্ধ করে রাখা কান্নায় মোনার ঠোঁট কাঁপছে। এই কান্না কাউকে দেখানো যাবে না। মোনা নিরুপায় হয়ে অন্যদিকে ফিরে বলল, খালা, আমি যাচ্ছি, নিশান একা বাসায়। মোনা দ্রুত পায়ে বেরিয়ে গেল। রুম থেকে বের হওয়ার পরপরই আটকে রাখা যন্ত্রণাগুলো চোখ পূর্ণ করে পানি হয়ে ঝরছে। এই কান্না জ্যাকের থেকে আড়াল করতে মোনা আগে আগে হাঁটছে। জ্যাক মোনাকে বাসায় পৌঁছে দেয়। মোনা বাসায় ঢুকেই বিছানায় ওপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো। অসহ্য লাগছে সব কিছু যন্ত্রণা আর বিষাদময়। কি অদ্ভুত! জীবনে একটু সুখ ধরা দিলেই তার স্থায়িত্বকাল এত কম যে চোখের পলকেই সুখ হারিয়ে যায়। মোনা বালিশে মুখ গুজে তীক্ষ্ণ আর্তনাদ করছে। প্রিয়মের পাশে বিভা বসা। মোনার শোকটা আর গাঢ় করে তুলেছে। 17 দিন হসপিটালে থাকে প্রিয়ম। এই 17 দিন যেন 17 যুগ। এই 17 দিনে মোনা অনেকবার গিয়েছে। হাবিব সাহেবের সামনেও পড়েছে কয়েকবার। মোনার সারা দিন যেতে ইচ্ছে করত, কিন্তু এই ইচ্ছেটার হাত পায়ে শিকল লাগানো। যখনই গিয়েছে প্রিয়মের পাশে বিভাকে বসা দেখেছে। প্রিয়মের সাথে 2 মিনিট কথাও বলতে পারেনি। অসহ্য রকমের মানসিক যন্ত্রণায় মোনা নিথর হয়ে গেছে। প্রিয়মের অসুস্থ মুখটা বারবার মোনার চোখের সামনে ভেসে ওঠে। মোনা অসহায় হয়ে পড়ে। প্রিয়মকে আজ হসপিটাল থেকে বাসায় নেওয়া হয়েছে। বেড রেস্টে থাকতে হবে বেশ কয়েকদিন। হসপিটালে না হয় গিয়েছে প্রিয়মকে দেখতে, কিন্তু বাসায় কিভাবে যাবে? লিলি বেগম কত অনুরোধ করত মোনাকে। লিলি বেগমের সমস্ত অনুরোধ উপেক্ষা করে গেছে মোনা। প্রিয়মের অসুস্থতায় সে বাসায় গেলে লিলি বেগম কি ভাববে? সবকিছু মোনার জন্য জটিল হয়ে আছে। সব রাস্তা যেন বিষাক্ত কাঁটাযুক্ত। দীর্ঘ কয়েক দিনে শরীরের প্রতি অযত্ন, খাওয়া দাওয়ার অনিয়ম, নির্ঘুম রাত, সবকিছু মিলিয়ে মোনা নিস্তেজ হয়ে পড়েছে। আর টনসিলে তীব্র যন্ত্রণা হচ্ছে। মোনার ভয় হচ্ছে টনসিল ইনফেকশন হলো না তো আবার। এক মগ গরম পানিতে লবণ নিয়ে মোনা বারান্দায় গিয়ে গড়গড়া করছে। এর ভিতর মোনার ফোনের রিং বাজে। প্রিয়ম ফোন দিয়েছে। মোনা অনিমেষ দৃষ্টিতে কতক্ষণ তাকিয়ে থাকে ফোনের দিকে। দীর্ঘ 20 দিন পর মোনার চমকানোর পালা শেষ হতেই দেখে ফোনের রিং বাজা শেষ। মোনা ডায়াল করলো প্রিয়মের নম্বরে। মনে তীব্র উত্তেজনা, কেঁদেই ফেলবে এক্ষুনি। প্রিয়ম বলল, মোনা বাসায় আসবে একবার, দেখতে ইচ্ছে হচ্ছে তোমায়। মোনা কেঁদেই ফেলে। 7-5 না ভেবে বলল, আসবো আমি। কে কি মনে করবে, কি ভাববে, সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখন মোনার। মোনা যেন পাখির মতো উড়ে চলে গেল লিলি বেগমের বাসায়। লিলি বেগম তীব্র বিস্মিত হলো। হাবিব সাহেব ড্রয়িং রুমে বসে আছে। কারো দিকে খেয়াল না করে মোনা ছুটে প্রিয়মের রুমে চলে গেল। প্রিয়মের রুমে বসে বসে এরিক ল্যাপটপ ঘাঁটছে। মোনাকে দেখে প্রিয়মের চোখ মুখের নিদারুণ প্রসন্নতা। প্রিয়ম এরিকের দিকে তাকিয়ে বলল, এই এরিক, যা তো।
এরিক চলে গেল। এরিক নিরুৎসুক মানুষ, কোনো বিষয়ে কৌতূহল নেই, ভাবিও নেই। মোনা প্রিয়মের পাশে গিয়ে বসল। মোনার শ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছে, চোখ দুটো পানিতে ছাপিয়ে উঠছে। প্রিয়ম মোনার দিকে এক নেশাপূর্ণ দৃষ্টি ছুড়ে দিল, আবেগ ঘন কণ্ঠে বলল, বউ, একটু জড়িয়ে ধরবে না? মোনা জড়িয়ে ধরে প্রিয়মকে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। 17 যুগের কাঙ্ক্ষিত মুহূর্ত যেন। মোনার গলায় বেদনায় ছলছল, কান্না ভেজা কণ্ঠে মোনা বলল, এই, তুমি পুরোপুরি সুস্থ হবে কবে? প্রিয়ম অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় মোনার দিকে। প্রিয়ম এমন চাহনির কারণ বুঝতে না পেরে মোনা ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকায়। প্রিয়মের গলায় রসিকতা। মোনা আমায় তুমি বলেছে? ও মাই গড, ভুল শুনেছি নাকি আমি? এত মনোমুগ্ধকর কথা। প্রিয়ম যেন বিলাপ জুড়ে দিল। অবিশ্বাস্য ভাবের পাল্লাটা আরো ভারী করে বলল, মাঝে মাঝেই যেন আমার হার্টে প্রবলেমটা হয়। 17 দিন হসপিটালে থাকলে অন্তত তুমি সম্বোধনটা শুনতে পারবো। আর প্রিয়মকে ছেড়ে দিয়ে রুষ্ঠ চোখে তাকালো। প্রিয়মের এরূপ রসিকতায় ভিতরে ভিতরে লজ্জা পেলেও মুখের অভিব্যক্তিতে মনে হলো খুব বিরক্ত হয়েছে। প্রিয়ম এ পর্যায়ে মোনার রাগ দেখে আরম্ভিক হয়ে পড়ল। আর হব না অসুস্থ মোনা পাখি। প্রিয়মকে ছাড়া এতদিনের একাকিত্বতা, শূন্যতা কিংবা অসহ্য যন্ত্রণাগুলোর কথা মনে পড়ায় মোনা নিঃসার হয়ে থাকে। প্রিয়মের সাথে এতদিন পর কথা বলার আনন্দে সেই কষ্টগুলো যেন উপচে উঠছে। মোনার চেহারার পেছনে বোঝা যায় ভীষণ মন খারাপ হয়ে গেছে মোনার। প্রিয়ম মোনার শরীর ঘেঁষে বসে মোনার কাঁধের উপর মুখ ঠেকিয়ে বলল, মিস করনি আমায়? মোনার গলা ভারী হয়ে আসছে, নিচু স্বরে বলল, কি মনে হয়? আচ্ছা, আমি যদি মারা যেতাম? মুহূর্তেই মোনা ত্রাসিত হয়ে তাকায়। চোখে মুখে দুর্দণ্ড আতঙ্ক। চোখগুলো আপনা আপনি বড় হয়ে যায়। গলদেশ বেদনায় ছলছল, মুখে গাঢ় নীরদ এসে জমেছে। প্রিয়ম এরকম কথা বলে মোনাকে কষ্ট দেওয়ায় অনুতপ্ত আর আবেগ মিশ্রিত গলায় বলল, মোনা পাখি, সরি সরি। মোনা প্রিয়মের কাছ থেকে সরে বসে। প্রিয়মের ফোন পেয়ে চোখের মাথায় চলে এসেছে। দোদণ্ড ভাবেও নি। প্রিয়মকে দেখার পর সেই চোখ কিছুটা হলেও দূর হয়েছে। এখন মোনার মনে হচ্ছে লিলি বেগম কি ভাববে, কেউ কি দেখেছে ওদের? দরজাটাও খোলা। মোনা ভয় বিহ্বল হয়ে যায়। এতক্ষণ এসব চিন্তা ভাবনার ঊর্ধ্বে ছিল মোনা। চিন্তাগ্রস্ত চিত্তে মেনিমুখ গলায় বলল, আমি এভাবে চলে এসেছি খালা কি ভেবেছে বলেন তো? আমি তো কখনো আসি না এ বাসায়। প্রিয়ম মুখের ভাব অচল, স্বাভাবিক গলায় বলল, কি আর ভাববে? এতদিন আসুনি বলে কি আজও আসতে পারবে না? কিছুক্ষণ পর মোনার মুখের ভাব বদলে যায়। চোখে মুখে রাগের স্ফুলিঙ্গ ছড়াচ্ছে যেন। মুখ কিছুটা বিকৃত করে বলে, এতদিন বিভা আপুর সাথে হাসপাতালে ভালোই ছিলেন, মাথার কাছে বসে থাকতো, রাতেও একসাথে ছিলেন নাকি? প্রিয়ম অস্বাভাবিকভাবে হেসে ওঠে। মাথায় এলোমেলো হয়ে থাকা চুলগুলো ঠিক করতে করতে বলে, আম্মু থাকতো সব সময়। আর ওর কথা কেন জিজ্ঞেস করছো বুঝতে পারছি না। আমার কাছে ও বিরক্তিকর একজন মানুষ ছাড়া আর কিছুই না, অসহ্য লাগে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে আবার বলল, আমি তো শুধু আমার মোনা পাখিকে ভালোবাসি, লজ্জাবতী রানী সে। বিভার ব্যাপারটা মনে পড়লেই মোনা ঈর্ষান্বিত হয়ে পড়ে। প্রিয়ম যখন হসপিটালে ছিল মোনার মনে বারবার একটা কথা পীড়ার সৃষ্টি করত, বিভা প্রিয়মের পাশে। এটা হজম করতে মোনার বেগ পোহাতে হতো। প্রিয়মের কথার প্রত্যুত্তর না করে উল্টে জিজ্ঞেস করত, বিভা আপু ওনারা কবে যাবে? এই প্রশ্নের উত্তর প্রিয়ম দেওয়ার আগেই লিলি বেগম রুমে ঢুকতে ঢুকতে বলে, কয়েকদিন পর যাবে। লিলি বেগমের গলা শুনে মোনা ভয়ার্থ দৃষ্টিতে তাকায়।
মুখ আপন শক্তিতে হা হয়ে যায়। তৎক্ষণাৎ নিজেকে সামলিয়ে প্রিয়মের চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে দুইজনের মনে একই চিন্তা সৃষ্টি হয়েছে কিনা। লিলি বেগম কি এর আগের কথা শুনেছে? লিলি বেগম এসে মোনার পাশে বসে আক্ষেপ করতে করতে বলে, কত করে বললাম আসলি না আমাদের বাসায়, এখনই তো ঠিকই আসলি। মোনা অপ্রীতিকর অবস্থায় পড়ে যায়। লিলি বেগমের এই আক্ষেপের ভিতর ব্যঙ্গাত্মক ভাবও ছিল বোধহয়। মোনা কি উত্তর করবে দ্রুত ভাবতে থাকে। কোনো যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে মনে মনে ব্যর্থ হয়। এর ভিতর নিপা বেগম রুমে আসে। মোনাকে দেখে নানান রকমের গল্প জুড়ে দেয়। গল্পের ভাঁজে লিলি বেগমের প্রশ্নটা চাপা পড়েছে। প্রিয়ম মোনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকলে ওনারা কি মনে করবে? মোনা সকলের দৃষ্টির অগোচরে প্রিয়মের দিকে তাকিয়ে চোখ রাঙায়। প্রিয়মের মুখে বিরক্তির ছাপ, কারো উপস্থিতি ভালো লাগছে না। অনেকক্ষণ পর মোনা বলল, খালা আমার যেতে হবে, নিশান বাসায় তো। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার প্রিয়ম ভাইকে দেখে যাই। লিলি বেগম প্রশ্ন করে, তুই এখান দিয়ে কোথায় গিয়েছিলি? আমার এক ফ্রেন্ডের বাসায়। মোনা ব্যস্ত গলায় বলে, না না খালা, আমার খুব একটা জরুরি কাজ আছে। সবার সব কথা উপেক্ষা করে মোনা বাসা থেকে বের হয়ে যায়। প্রিয়ম মোনাকে ইশারায় থাকতে বলেছে বারবার। মোনা দেখেও না দেখার ভান করেছিল। আরও 4-5 দিন কেটে যায়। প্রিয়ম বেড রেস্টে। মোনার ভার্সিটি অফিস ঠিকঠাক চলছে। দিন শেষে প্রিয়মের সাথে ফোনে কথা। প্রিয়ম বারবার বাসায় যেতে বলে। ওই দিন যে লিলি বেগমের যে তোপের মুখে পড়েছে আর যাবে না। লিলি বেগম সব বুঝে যাবে। মোনা ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেটের সামনে যেতেই দেখে একটু দূরে নিপা বেগম, মনির হাসান আর বিহি বিভা। মনির হাসান দূর থেকে হেসে হাতের ইশারায় মোনাকে দাঁড়াতে বলে। মোনার কাছাকাছি এসে খানিক চমকে গিয়ে বলল, আরও ভার্সিটিতে যাচ্ছ? আমরা কাল চলে যাব, তাই তোমার বাসায় এসেছি। নিপা বেগম পাশ থেকে বলে, আচ্ছা তুমি ভার্সিটি যাও, দেখা তো হলো, বাসায় ঢুকবো না। মোনা উদ্বিগ্ন হয়ে বলল, কি বলছো খালা? একদিন ভার্সিটি মিস গেলে কিছু হবে না, চলো তো তোমরা। মোনা নিপা বেগমের হাত ধরে জোর গলায় আবার বলল, বাসায় চলো তো। বিভার উপর মোনার প্রচণ্ড ক্ষোভ। অসহ্য লাগলেও প্রকাশ করল না। সৌজন্যমূলক আচরণ করা আবশ্যক। ওনারা সারা দিন থেকে সন্ধ্যায় চলে গেল। নিপা বেগমেরা চলে যাওয়ার পর মোনা একরাশ বিরক্তি নিয়ে আধোয়া থালা বাসন নিয়ে ওয়াশরুমে গেল। বিভা চলে যাবে কেমন একটা স্বস্তিদায়ক খবর। কয়েকদিন পর সকালবেলা মোনা নিশানকে খাইয়ে দিচ্ছিল। এর ভিতর ডোরবেল বেজে ওঠে। প্রিয়ম আগে যেভাবে এসে বেল বাজাতো ঠিক সেই সুর যেন। মোনার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। প্রিয়ম আসলে তো জানাতো মোনাকে। তবুও মোনা প্রিয়ম এসেছে এই প্রত্যাশায় দরজার দিকে পা বাড়ায়। দরজা খুলে মোনা রাজ্যের বিস্ময় নিয়ে হাঁ করে তাকিয়ে থাকে। প্রিয়ম ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, সারপ্রাইজ। মোনাও বিস্মিত চেহারা নিয়ে হাসে। মনের ভিতর প্রশান্তি ভাব আসে। নিশান স্কুলে চলে যায়। মোনা দরজা লাগিয়ে দিয়ে এসে প্রিয়মের পাশে বসে। প্রিয়মের দিকে তাকিয়ে বলল, অফিসে যাবেন? পুরোপুরি সুস্থ তো আপনি এখন? আপনি কে? আমি কারো আপনি না। ধ্যাত, তুমি বলতে লজ্জা লাগে আমার। তোমার লজ্জা পাওয়া দেখতে আমার ভালো লাগে। মোনা ফের একই প্রশ্ন করল। প্রিয়ম উত্তর দিল না। তুমি বলতে গেলে অস্বস্তিতে মোনার গা গুলিয়ে যায়। অনেকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর মোনা অন্যদিকে ফিরে জিজ্ঞেস করে, অফিসে যাবে না তুমি? পুরোপুরি সুস্থ এখন? প্রিয়ম হেসে ওঠে। বাঁধ ভাঙা হাসি যেন। মোনা ক্ষুব্ধ হয়ে তাকায়। প্রিয়ম ডান হাতের পৃষ্ঠদেশ মুখ চেপে ধরে হাসির থামানোর চেষ্টা করে। না, আজ অফিসে যাব না। তোমায় দেখার তৃষ্ণা মেটাবো আজ। কতদিন দেখিনি। অফিসে কাল থেকে যাব। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে আবার বলল,
এই মোনা, আমি দেখলে এখনো অস্বস্তি হয় তোমার? এভাবে জড়সড় হয়ে থাকো না। তুমি আসলে ভাই বোনের সম্পর্কটা বজায় রক্ষা করে চলেছো, অথচ আমরা নিউলি ম্যারিড কাপল। প্রিয়মের কথার শেষ অংশটুকু কৌতুক উচ্ছল ছিল। কাপল শব্দ শুনলে মোনার গা শিরশির করে ওঠে যেন। প্রিয়ম মোনার কানের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো বাম হাত দিয়ে সরিয়ে মোনার গালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দেয়। মোনা কেঁপে কেঁপে উঠে কেবল। প্রিয়মের চোখে অদ্ভুত এক নেশা, সেই নেশায় মোনার বুকের ভিতর তোলপাড় হয়ে যাচ্ছে। প্রিয়ম জড়িয়ে ধরে মোনাকে, মোনার ওষ্ঠের সুধা পান করে। মোনা গভীর ঘোরে হারিয়ে যায় যেন। খানিক বাদে প্রিয়মকে ধাক্কা সরিয়ে বারান্দায় চলে যায়। মোনার চোখে মুখে নিদারুণ লজ্জার স্ফুলিঙ্গ ছড়াচ্ছে। হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। প্রিয়ম হাসে মোনার দিকে তাকিয়ে। প্রিয়ম কিছুক্ষণ পর মোনার কাছে গেল। এত লজ্জা কোথেকে আসে বউ? বউ বউ শব্দটা মোনার কর্ণকুহরে বারবার প্রতিধ্বনিত হয়। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার বলে, আচ্ছা, আর চুমুটুমু খাবো না, আসো রান্না করি দুজনে। এতক্ষণে মোনা জিজ্ঞেস করলো, রান্না করতে পারেন? পারি কিছু আইটেম। আব্বু আম্মু তো মাঝে মাঝেই ব্যবসার কাজে শহরের বাইরে যেত, তখন আমি আর এরিক নতুন নতুন রান্নার আইটেম আবিষ্কার করতাম। মোনা হেসে ফেলে, প্রিয়মের দিকে তাকায়। বড্ড বেশি ভালো লাগে এই মানুষটাকে এখন। মোনার পিছু পিছু প্রিয়ম কিচেনে ঢোকে। প্রিয়মের সামনে মোনার সব সময় একটা অস্বস্তি বোধ কাজ করে। আর প্রিয়ম যখন গভীর মনোযোগে তাকায়, মোনার দিকে অস্বস্তি বোধটা যেন বেড়ে যায়। প্রিয়ম বলে, আমি রান্না করছি, তুমি দেখো। মোনাও অন্যান্য চিত্তে তাকিয়ে তাকিয়ে রান্না দেখছে। মোনার ঠোঁটে হাসি হাসি ভাব, তীব্র ভালো লাগা কাজ করছে। প্রিয়ম মোনার দিকে তাকিয়ে বলল, আমি তোমায় রান্না দেখতে বলেছি, আমায় দেখতে বলিনি মোনা পাখি। মোনা লজ্জা পেয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রিয়ম রান্না শেষে মোনাকে খাইয়ে দিল। তারপর চা নিয়ে বারান্দায় আড্ডা। কেমন আদর মাখা একটা দিন। শোক প্রশান্তি যেন মোনার বারবার মোনার কানে বলছে, এই তো এসেছি আমি। মাঝরাত, মোনা বারান্দায় দাঁড়িয়ে আছে। প্রিয়ম মোনাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। ঘুটঘুটে অন্ধকার রাত, আলোর ছিটে ফোটাও নেই। রুম থেকে আসা কয়েক খণ্ডে আবছা আলোতে দুইজন দেখছে দুইজনকে। আলো অন্ধকারের এই রহস্যময়ী রূপ সব কিছুকে যেন মায়াময় করে তুলেছে। মোনার মন জুড়ে বসন্তের রং। বারান্দায় হিম শীতল মৃদু পবন। বাতাসে যেন প্রেম প্রেম গন্ধ, অন্ধকারেও যেন প্রেমের ঘ্রাণ। মোনা শিউরে উঠছে বারবার। প্রিয়ম মোনাকে কোলে তুলে রুমের দিকে হাঁটল। জগৎদাসীর সমস্ত লজ্জা আড়ষ্টতা এসে মোনার মাঝে ভর করে। সময়গুলো মাদকপূর্ণ। মোনার শরীর যেন লজ্জায় কাঁপতে থাকে। প্রিয়মের প্রতিটি ছোঁয়ায় সর্বাঙ্গে কেঁপে উঠছে। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ, আজ তোমার লজ্জা পাওয়া দিবস। সকালে ঘুম ভাঙার পর মোনা আবিষ্কার করে প্রিয়মের আলিঙ্গনে আবদ্ধ ও। মোনার ঘুম চড়ানো চোখ দুটো নিভু নিভু প্রদীপ। পিটপিট করে তাকায় প্রিয়মের দিকে। চেহারা যেন লজ্জায় লাজরঞ্জিত বর্ণ ধারণ করেছে। ধরাধামের সমস্ত লজ্জায় এসে উকি দিচ্ছে মোনার চিত্তে। মোনা নিঃশব্দে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। ধীর প্রকৃতির হিমশীতল মারুত বারান্দা মাতিয়ে রেখেছে। চারিদিকে বসন্তের ঘ্রাণ। মোনা চোখ বুজে অনুভব করে নিজেকে। মোনার মনের প্রেম প্রজাপতি আজ পাখনা মেলে ঘুরে বেড়াচ্ছে নিজের ইচ্ছে মতো। থেমে যাক সময়, পৃথিবী থেকে দূর হয়ে যাক সকল বিমর্ষতা। প্রিয়ম নিঃশব্দে এসে দাঁড়ায় মোনার পাশে। মোনা টের পায় না। প্রিয়মও নিজের উপস্থিতির জানান দেয়। প্রিয়মের হাতে থাকা কফির মগটা রাখার সময় শব্দ হলো। এতক্ষণ উন্মনা হয়ে থাকার পর হঠাৎ কানে আসা শব্দে কিছুটা হকচকিয়ে উঠে তাকায় মোনা। প্রিয়ম মিহি গলায় বলে, গুড মর্নিং। মোনা মৃদু হেসে বলল, গুড মর্নিং। তারপর কফির কাপের দিকে তাকিয়ে অবাক গলায় মোনা বলল, কফি বানালো কে? প্রিয়ম কফির কাপটা মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি বানিয়েছি মোনা পাখি।
মোনা কিছুক্ষণ অবাক হয়ে কিংবা তীব্র ভালো লাগা নিয়ে তাকিয়ে থাকে প্রিয়মের দিকে। মানুষ বদলায়, জীবনের অনেক মোড়েই বদলায়। মোনা কফির মগে চুমুক দেয়। মোনার দৃষ্টি প্রিয়মের দিকে আবদ্ধ, নিষ্পলক চাহনি। মাঝে মাঝে প্রিয় মানুষগুলোর দিকে অকারণেই চেয়ে থাকতে ইচ্ছে করে, অনেক সময় ধরে চেয়ে থাকতে ইচ্ছে করে। চোখ দুটোতে মাঝে মাঝে নিদারুণ পিপাসা জাগে। মোনা, তোমার তো এখন জবের দরকার নেই, জবটা ছেড়ে দাও। ভার্সিটি শেষে তো ক্লান্ত হয়ে যাও। প্রচণ্ড বিষাক্ত একটা তরঙ্গ ধ্বনি যেন মোনার কানে প্রবেশ করে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে হাতে থাকা কফির মগটা শব্দ করে বারান্দার রেলিংয়ের উপর রাখে। প্রিয়ম সেদিকে তাকালো। মগটা ভেঙে গেল কিনা সে আশঙ্কায় প্রিয়মের চোখে। মোনার মুখটা ছাই রঙা হয়ে গেল। শক্ত গলায় বলল, আমার জব নিয়ে কখনো বলবেন না আর। মোনার এমন প্রতিক্রিয়ায় প্রিয়ম বিহুবল হয়ে গেল যেন। মোনা নাক মুখ কুঁচকে রেখেছে বিরক্তিতে। প্রিয়ম মোনাকে বোঝানোর চেষ্টা করে বলল, জব তো মানুষ প্রয়োজনে করে, যেহেতু এখন আর প্রয়োজন নেই তাই বলেছিলাম। তোমার ভালো লাগলে করো। মোনার এমন আচরণে প্রিয়ম যেন মনক্ষুণ্ণ হলো। জব ছেড়ে দেওয়ার কথা বললে মোনার প্রচণ্ড রাগ হয়। রাগের রেশ কেটে গেলে মোনা একটু অনুতপ্ত হলো যেন। প্রিয়মের কাঁধে হাত দিয়ে বলল, এই সরি। প্রিয়ম রাগ দেখালো না, বরং হাসলো। জিজ্ঞেস করলো, নিশান এখনো ঘুমোচ্ছে? আজ কি ভার্সিটিতে যাবে? আমি যতক্ষণ না ডাকবো নিশানের ঘুম ততক্ষণে ভাঙবে না। হ্যাঁ, ভার্সিটিতে যাব, আপনিও অফিসে যাবেন। আজ না গেলে হয় না, বিয়ে উপলক্ষে ছুটি নেই। মোনা চোখ লাল করে তাকালো। প্রিয়ম বলল, আচ্ছা আচ্ছা, সব তোমার ইচ্ছে। চলো নাস্তা রেডি করি। দুইজনে একসাথে রান্না করলে প্রেমময় রান্না হয়, রান্না থেকে প্রেম প্রেম ঘ্রাণ আসে। মোনা হেসে ফেলে। কিছুক্ষণ পর চিন্তাগ্রস্ত হয়ে বলল, আচ্ছা, খালা খালু যদি এখন সব জেনে যায় আমাদের বিয়ে করাটা ঠিক হয়নি, 1 বছর পর করলেই হতো। আহা মোনা, সব সময় পজিটিভ চিন্তা করো। চলো তো। মোনা নাস্তা বানাচ্ছে। প্রিয়ম বারবার মোনাকে হুটহাট জড়িয়ে ধরছে। মোনা চোখ রাঙিয়ে তাকালে কিছুটা দূরত্ব রেখে তাকায় প্রিয়ম। মোনা কপট বিরক্তি দেখিয়ে বলে, এভাবে ডিস্টার্ব করলে প্রেমময় নাস্তা হবে না, পোড়াময় নাস্তা হবে। প্রিয়ম হাসে। মোনার কথায় ভাবান্তর নেই, চোখে মুখে নির্লিপ্ত ভাব। মোনা প্রিয়মকে ধাক্কা দিয়ে কিচেন থেকে বের করে দরজাটা লাগিয়ে দিল। প্রিয়ম জানালার কাছে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে বলল, মোনা পাখি, প্লিজ দরজাটা খোলো না। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে মুখ বাঁকায়। নাস্তা বানানো শেষে দরজা খোলে। প্রিয়ম মোনাকে ভার্সিটির সামনে নামিয়ে দিল। মোনা প্রিয়মের কাছ থেকে বিদায় নিয়ে ভার্সিটির দিকে পা বাড়ায়। কিছু দূর গেলেই প্রিয়ম মোনাকে পেছন থেকে ডাকে। মোনা ফিরে তাকায়। প্রিয়ম কেন ডেকেছে? গাড়ি থেকে কিছু রেখে এসেছে? এসব ভাবতে ভাবতে প্রিয়মের দিকে এগিয়ে যায়। কি হলো, আবার ডাকলেন কেন? প্রিয়ম মোনার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভালোবাসি। প্রিয়মের ঠোঁটের ছোঁয়া মোনার কানে লাগলো। মোনা শিউরে উঠে প্রিয়মের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। প্রিয় মানুষগুলোর মুখ থেকে এমন হুটহাট ভালোবাসি শুনলে মনের ভিতর প্রশান্তিময় ভাব আসে যেন। ভালোবাসার অনুভূতিগুলো আরও গাঢ় হয়। ভার্সিটি শেষে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই মোনা জ্যাকের বাসার উদ্দেশ্যে ট্যাক্সি নেয়। প্রিন্সেসকে দেখেছে বেশ কয়েকদিন হয়েছে। বাসায় ঢুকে দেখে জ্যাক সোফায় বসে আছে, সাথে 4-5 জন ভদ্রলোক। ব্যবসা সংক্রান্ত আলোচনা হয়তো। জ্যাকের মুখে গম্ভীর ভাব, কপালে চিন্তার ছাপ। খুব আরম্ভিক গলায় কথা বলছে সামনে বসে থাকা মানুষগুলোর সাথে। জ্যাকের কথা বলার ভঙ্গি অমায়িক। জ্যাক মোনার দিকে একবার তাকিয়ে কর্মচারীকে ইশারা করলো। জ্যাকের কর্মচারী মোনাকে প্রিন্সেসের রুমে যেতে বলল। মোনা নিঃশব্দে প্রিন্সেসের রুমে গেল। প্রিন্সেস খাটের মাঝ বরাবর বসে আছে, আর সারা খাটে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান রকমের পুতুল, খেলনার সরঞ্জাম। ফ্লোরেও অনাদৃত্যভাবে পড়ে আছে কতগুলো খেলনা। মোনার চোখ কপালে। নিঃশব্দে গিয়ে প্রিন্সেসের পাশে বসে সুললিত কণ্ঠে ডাকে,
মাদার। ডাক দেওয়ার সাথে সাথে প্রিন্সেস তাকায়। ওর বাচ্চা চোখ দুটোতে বিস্ময়। শব্দ করে হেসে ওঠে প্রিন্সেস। বসা থেকে উঠে দাঁড়িয়ে ওর নরম কোমল পা দুটো দিয়ে মোনার দিকে এগিয়ে এসে মোনার গলা ধরে উৎফুল্ল হয়ে বলে। মোনা হেসে জড়িয়ে ধরে প্রিন্সেসকে। কালো ফ্রক পরা প্রিন্সেসকে দেখে মনে হচ্ছে মোগল হেরেমের সম্রাজ্ঞী নূরজাহানের কন্যা। এ যেন সত্যিকারের রাজকন্যা। মোনা জিজ্ঞেস করে, হাউ আর ইউ মাদার? মোনা প্রিন্সেসকে কোলে তুলে অবাক গলায় বলল, বাব্বা, প্রিন্সেস এত কথা শিখে গেছে। প্রিন্সেস কি এখনো ছোট আছে? সময় যাচ্ছে, সেই ছোট প্রিন্সেস বড় হচ্ছে। জ্যাক সোফায় বসে আবার বলল। আমার কি মন চায় জানেন মোনালিসা? মোনা বলল, কি? আমার মন চায় প্রিন্সেস এটুকুই থাকুক। আসলেই এই বয়সটাতে বাচ্চাগুলো আদুরে টাইপ থাকে। আপনার সব ঠিকঠাক চলছে তো? কোনো রকম সমস্যা হচ্ছে না তো? মোনা না সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। ডায়েরির কাজ কতদূর? আপনার আমি ঝামেলায় ফেলে দিতাম। আরে না না, কিসের ঝামেলা, একটু সময় লাগবে আর কি। উত্তরে জ্যাক যেন কি বলল মোনা খেয়াল করলো না। প্রিন্সেসের দিকে মনোযোগী হয়েছিল। জ্যাকের বলা সেই কথাগুলো আজও মোনার মনে অস্বস্তির সৃষ্টি করে। কোথাও জড়তা রয়ে গেছে, চাইলেই আগের মতো সহজ হতে পারে না। জ্যাক, আমি বিয়ে করে ফেলেছি।